কালকে যে ঘটনাবলী ঘটলো তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে শেখ হাসিনাকে কোনো মতেই অ্যাকসেপ্ট করতে চায় না বাংলাদেশ। কারণ বাংলাদেশ খুব ভালো করেই জানে যে ভারতবর্ষ তাকে বন্দি প্রত্যর্পণের শর্ত অনুযায়ী ফেরাবে না, আর তার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফেরাবে না। ওইখানেই খেলে দিয়েছে খলিলুর রহমান এবং তারেক রহমানরা। তারেক রহমান খুব একটা কথা বলেননি, যা বলেছেন খলিলুর বলেছেন। এখন এর মধ্যে আর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে দেশের মানুষ যারা ভোট দিয়েছে, যারা ভারত বিরোধী, যদি শেখ হাসিনাকে ফিরিয়ে নেয় তাহলে তারা বিএনপির বিপক্ষে চলে যাবে। আবার যদি শেখ হাসিনা ফিরে আসেন, আওয়ামী লীগ দলে দলে মাঠে নেমে যায়, তাহলে একটা রক্তক্ষয়ী সংগ্রামের একটা আশঙ্কা রয়েছে। আর তিন হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে সিদ্ধান্তে আমরা কি বলবো, এটা দোলাচল, সিদ্ধান্তহীনতায় ভুগছে যে কি করা যায়। ভারত যে প্যাঁচটি মেরে রেখে দিয়েছেন এবং শেখ হাসিনা যে ঘোষণাটি করে রেখে দিয়েছেন, সেখানে তার ওই বেড়া জাল থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা কিন্তু এখন বিএনপি সরকার দেখতে পাচ্ছে না। কালকে যে এতগুলো মিটিং হয়েছে, তার মধ্যে একমাত্র সৌহার্দ্যপূর্ণ মিটিং যেটা হয়েছে সেটা হচ্ছে সালাউদ্দিন সাহেবের সঙ্গে আমাদের দীনেশ ত্রিবেদীর বৈঠকটা। এছাড়া খলিলুরের সঙ্গে একান্ত বৈঠকে খলিলুর অত্যন্ত চেঁচামেচি করেছেন, খুব অভদ্র ব্যবহার করেছেন। খলিলুর কূটনৈতিক পোস্টে বসে, উনি তো কূটনীতিক নন, উনি কূটনৈতিক পোস্টে বসে যে ব্যবহার উনি করেছেন একান্তে, 1-to-1 বৈঠকে, এবং তারপরে তারেক রহমানের এখানে এসে তিনি যেভাবে আমাদের দীনেশ ত্রিবেদীর সঙ্গে কথা বলেছেন, একজন বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তি যার দীর্ঘদিনের পার্লামেন্টেরিয়ান ব্যাকগ্রাউন্ড, যিনি দুবারের ভারতবর্ষের মতো রেলমন্ত্রী, ভারতবর্ষের মতো বড় দেশের রেলমন্ত্রী সাকসেসফুলি, এবং রাজ্যসভার ডেপুটি স্পিকার। হাসতে হাসতে এই কথাগুলো মনে করিয়ে দিয়েছেন দীনেশ ত্রিবেদী বাধ্য হয়ে, যখন খলিলুর হাত পা সরিয়ে যখন চেঁচাচ্ছেন রীতিমতো উচ্চস্বরে যে আমাদের হাতে প্রত্যর্পণ করতেই হবে, প্রত্যাবর্তন বলা যাবে না, প্রত্যর্পণ করতে হবে। ওই হিসেব অনুযায়ী ভারত চেষ্টা করছে, দীনেশ ত্রিবেদী চেষ্টা করছেন যে এটা সম্ভব নয়, কারণ আপনারাই পৌঁছে দিয়েছেন, উনি বন্দী নন আমার দেশে। তাহলে আমার দেশে যখন উনি বন্দী নন, তখন ওনাকে বন্দী হিসেবে আমি প্রত্যর্পণ করব কি করে? এগুলো সমস্ত বুঝেও এই যে তিনটে কারণ বললাম, এই তিনটে কারণের জন্য অবুঝের মতো ব্যবহার করছেন, এবং সেটা বিশ্রীভাবে চেঁচিয়ে যখন উনি কথাবার্তা বলছেন, তখন দীনেশ ত্রিবেদী হাসতে হাসতে বাউন্সারগুলো দেন। তারেক রহমান আগাগোড়ায় চুপ করে বসছিলেন কাঠের বোতলের মতো। তিনি বুঝতে পারছেন না তার কি করা উচিত, তিনি সিদ্ধান্ত নেতায় ভুগছেন। তারপরে যে প্রেস কনফারেন্সটা আপনারা দেখলেন, তাতেও বডি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখলেন খলিলুর যেন ছুটে মারতে আসছেন, এরকম একটা সাংবাদিকদের প্রতি ব্যবহার। কোনো কূটনৈতিক ব্যক্তির এই ব্যবহার কিন্তু শোভা পায় না। কূটনৈতিক চিঠিতে শব্দচয়ন
এবং কথা বলার সময়তেও শব্দ চয়ন, তার বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিন্তু মাপা হয়। এখানে উনি যা করেছেন সেটা সৌজন্যতার মধ্যে পড়ে না। মোটামুটি আমার যা আন্ডারস্ট্যান্ডিং, এই মিটিংয়ে থেকে অনেকে অনেক কথা বলছেন, আমার যা আন্ডারস্ট্যান্ডিং, তারেক রহমান ভারতবর্ষে আসছেন না, আমার যা আন্ডারস্ট্যান্ডিং। আর ভারতবর্ষের চিঠি কিন্তু ওনার কাছে পড়ে রয়েছে, খলিলুর সেটা স্বীকার করেছে। প্রধানমন্ত্রী হিসেবে তাকে যে আমন্ত্রণ পত্রটা পাঠানো হয়েছিল সেটা পড়ে রয়েছে, সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই গন্ডগোলটা পাকাচ্ছে হচ্ছে এই বিমস্টেকের সভাপতি হিসেবে তাই কেন ডাকা হয়েছে। কিন্তু বিমস্টেকের সভাপতি একটা আলাদা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে ব্রিক্স। সেই ব্রিক্সে ওআইসিকে ডাকা হচ্ছে, G7-কে ডাকা হচ্ছে, G20-কে ডাকা হচ্ছে, তারপর আপনার আরো যে সমস্ত বিভিন্ন সংগঠনগুলো আছে তাদের সভাপতিদের ডাকা হচ্ছে, ওনাকেও ডাকা হয়েছে। তাই তো প্রধানমন্ত্রীকে ডাকা হয়নি, সভাপতি যে আছেন সে সভাপতিকে ডাকা হয়েছে। সভাপতি প্রধানমন্ত্রীর সভাপতি হন। পরের বছর যখন উন্নতর হবে তখন ভারতের সভাপতি লিখবেন যে দেশ হবে, তখন কি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখবেন না। এই সরল সত্যটা বুঝতে পারছেন। কিন্তু হাসিনাকে নিয়ে প্যাঁচটা লাগিয়ে মানে ধান্দা হচ্ছে হাসিনাকে আমরা ফিরতে দেব না, এবং হাসিনাও এ করে রয়েছেন যে উনি ফিরবেন। কালকে এই বৈঠকের পর তড়িঘড়ি উনি দিল্লি চলে এসছেন। আজকে উনি সব ব্রিফিং টিফিং যা করার আজকে উনি করবেন। এবারে আমার মনে হয়, আমার মন বলছে এবার সত্যি মিথ্যা হবে কিনা আমি জানি না, এবার যাবেন কিন্তু জয়শঙ্করজি। হয় জয়শঙ্করজি যাবেন আর নইলে অজিত দোভাল যাবেন, দুজনের একজন তো যাবেনই। আর তখনই বোঝা যাবে কার কোল যেতে কত দম। দীনেশ ত্রিবেদী অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ, অত্যন্ত শান্ত ভাষায় কথা বলেন। আপনারা দেখেছেন যেটুকু ফুটেজ আপনারা দেখেছেন, ওখানে খুব মানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওদের দেখা হয়েছে, তারপর তো অফ করে দেওয়া হয়েছে। তারপরে সাংবাদিকদের সঙ্গে কথা যখন বলেছেন, উনি প্রত্যেকটা কথা কিন্তু পাকা কূটনৈতিক ব্যক্তির মতো কথা বলেছেন, যে আমরা খুব পজিটিভ। যে কথাটা বলা হয়ে থাকে, আমরা খুব পজিটিভ, এবং আমার মনে হয় এমন কিছু নেই যে আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে না। উনি ওনার বক্তব্যটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হ্যাঁ হলে হলো, না হলে হলো না। আমি পজিটিভ ছিলাম, নেগেটিভ হয়ে গেছে, কি করা যাবে। কিন্তু এবার যে ঘটনাটা ঘটবে আমি আপনাদের বলে দিচ্ছি, এবার জয়শঙ্করজি যাবেন নইলে অজিত দোভাল যাবেন, এবং কার কত দম তখন কিন্তু বোঝা যাবে। আর এই যে আমাদের পরাগ জৈন গেছেন, পরাগ জৈনকে আমাদের যে সেনা অফিসাররা যারা গেছিলেন এর আগে, তারা যে সমস্ত মানে কাগজপত্র দিয়ে এসছিলেন, সেই ব্যাপারে কি কথাবার্তা হয়েছে, কতদূর এগিয়েছে, সেগুলো আরো বিস্তার লাভ করেছে কিনা, সেইগুলো দেখার জন্য এখান থেকে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির প্রত্যুত্তরে এখন ডিজিএফআই চিঠি পাঠিয়ে তাদের আমন্ত্রণ জানিয়েছে, আপনারা আসুন, এসে দেখুন আমরা কিছু ব্যবস্থা নিয়েছি কিনা। হয়তো কিছু ব্যবস্থা নিয়েছেন, টেম্পোরারি হয়তো উচ্ছেদ করে দিয়েছেন, করে দিয়ে দেখাবেন, তবুও দেখাতে পারবেন। যদিও স্যাটেলাইট মারফত আমরা সব দেখতে পাচ্ছি কোথায় কি করছে না করছে, তবুও একটা জেস্চার দেখিয়েছে ডিজিএফআই, একটা জেস্চার দেখিয়েছে। কারণ ডিজি যখন সস্ত্রীক এসছেন ভারতবর্ষে, তিনি কিন্তু সমানভাবে আপ্যায়িত হয়েছিলেন।
তাকে প্রচুর সম্মান দেওয়া হয়েছিল এবং তিনি কলকাতায় দিল্লিতে কিন্তু প্রচুর কেনাকাটা করেছেন। তার স্ত্রী, তিনি এদিকে মিটিং করছেন, তার স্ত্রী কিন্তু নিরাপত্তা রক্ষীদের নিয়ে প্রচুর কেনাকাটা করেছেন। আমাদের সঙ্গে পিপুল টু পিপুল কানেকশন খুব ভালো। মধ্যিখানে এই রাজনৈতিক দলগুলো এসে আর এই যে মৌলবাদীগুলো এসে, এরা এসে পুরো ব্যাপারটাই ঘেঁটে দিয়েছে। মোট কথা আমার যা আন্ডারস্ট্যান্ডিং আমি আপনাদের বললাম যে এই আসবে না তারেক রহমান। উনি অন্য কারণ দেখিয়ে, কালকেও আমি বলেছি একটা কিছু কারণ দেখাবেন। আজকে আমার মনে হচ্ছে, আমি স্থির বিশ্বাসে পৌঁছেছি যে উনি আসবেন না। উনি অন্য কোথাও চলে যাবেন, জাপান টাপান, কোরিয়া এইসব জায়গায় চলে যাবেন। অনেক জায়গায় আমন্ত্রণ রয়েছে, তো কোনো একটাই চলে যাবেন। দেখা যাক আজকে দিল্লিতে কি খবর হয়, দিল্লিতে কি রিপোর্ট করা হয় এবং তারপর কার যাওয়ার সিদ্ধান্ত হয় সেটাও সম্পূর্ণ জানা যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।